মেঘালয় এই নামটা শুনলেই সবার প্রথমে যে জিনিসটা মাথায় আসে তা হলো এখানে অবস্থিত পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, মেঘেদের স্বর্গরাজ্য। বাট মেঘালয় ঘুরে আমার মনে হয়েছে এটা শুধু বৃষ্টির জন্যই বিখ্যাত নয়। এখানে অলিতে গলিতে ছড়িয়ে আছে সুন্দর সুন্দর ঝর্ণা, আছে রোমাঞ্চকর কিছু লাইমস্টোন কেভ, আর আছে কাচের মতো স্বচ্ছ জলের নদী। আবার এশিয়ার ক্লিনেস্ট ভিলেজও এখানেই অবস্থিত, সাথে রয়েছে লিভিং রুট ব্রিজ। তাই এই সব কিছু একসাথে উপভোগ করার জন্য জীবনে একবার তো ঘুরে আসতেই হয় মেঘালয়। কিন্তু ঘুরতে যাব ভাবলেই তো আর হলো না, তার জন্য তো একটা প্রপার প্ল্যান চাই, আর চাই সময়। তো আমরা হাজির তোমাদের সেই মুশকিল আসান করতে। আজকে তোমাদের দেব একটা মেঘালয়ের বাজেট ট্যুর প্ল্যান, যেটা ফলো করে তোমরা খুব অল্প সময়ের মধ্যেই ঘুরে দেখে আসতে পারবে মেঘালয়ের পপুলার ট্যুরিস্ট স্পটগুলো। আজ এই বাজেট ট্যুর প্ল্যানে তোমাদের সাথে শেয়ার করছি মেঘালয়ের একটা 3 নাইট 4 ডে বা 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান। তবে এই মেঘালয়কে যদি আরও ভালোভাবে দেখতে চাও, মেঘালয়ের রূপের সবটুকু খুব সুন্দরভাবে উপভোগ করতে চাও, তাহলে হাতে কিন্তু 6 দিন সময় লাগবে। তো সেই 6 রাত 7 দিনের একটা ট্যুর প্ল্যানও আমরা বানিয়েছি। সেটা যদি দেখতে চাও তাহলে আই বাটন লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। চলো আমরা আমাদের এই কারেন্ট ট্যুর প্ল্যানে ফেরত আসি। এই বাজেট ট্যুর প্ল্যানের ভিডিওতে থাকছে কিভাবে আসবে, কি ঘুরে দেখবে, কোথায় থাকবে, কি খাবে, যাওয়ার আদর্শ সময়, যানবাহনের ব্যবস্থা এবং অবশ্যই একটা আনুমানিক খরচের হিসাব। তো চলো দেরি না করে শুরু করি। তোমরা যদি ট্রেনে করে মেঘালয় আসতে চাও তাহলে তোমাদের তার জন্য পৌঁছতে হবে গুয়াহাটিতে। আর গুয়াহাটি আসার জন্য সবচেয়ে ভালো ট্রেন অবশ্যই এই সরাইঘাট এক্সপ্রেস, কারণ এই ট্রেনের প্যান্ট্রি খুবই ভালো আর ট্রেনটি মোরাললেস অন টাইম থাকে। তবে এছাড়াও কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছানোর বেশ কিছু ট্রেনের ডিটেলস তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবার বলি ডে টু ডে আইটিনারিটা সাজাবে কী করে। প্রথম দিন গুয়াহাটি পৌঁছে গাড়ি নিয়ে রওনা দাও মেঘালয়ের রাজধানী শিলংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথেই পড়বে অপূর্ব সুন্দর উমিয়াম লেক। পাহাড়ের কোলে অবস্থিত এই উমিয়াম লেকের সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারো উপর থেকে দাঁড়িয়ে, কিংবা এখানে চাইলে বোটিংও করতে পারো। সেক্ষেত্রে খরচ পড়বে পার হেড 100 টাকা করে। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দাও শিলংয়ের উদ্দেশ্যে। আর শিলং পৌঁছে শিলং শহরের মধ্যেই অবস্থিত ওয়ার্ড লেক অবশ্যই দেখে নাও। ওয়ার্ড লেকের পাশে রয়েছে সুন্দর একটি পার্ক, সেটাও ঘুরে দেখে নিতে পারো। এরপর হাতে আরও সময় থাকলে তোমরা দেখতে পারো লেডি হায়দারি পার্ক ও ডন বস্কো মিউজিয়াম। এরপর আর কি, হোটেলে চেক ইন করো। হোটেলে চেক ইন করার পর সন্ধ্যেটা কাটাও পুলিশ বাজারে সময় কাটিয়ে। এখানে চাইলে কিছু কেনাকাটাও করে নিতে পারো। আর রাত্রিবাস শিলংয়ে। দ্বিতীয় দিন গন্তব্য চেরাপুঞ্জি ভায়া ডাউকি অ্যান্ড মর্লিংলং। আজ একটু সকাল সকালই বেরিয়ে পড়ব, কারণ যাওয়ার পথে আজ অনেক কিছু দেখার আছে। প্রথমেই দেখে নাও শিলং শহর থেকে অনতি দূরে অবস্থিত এলিফ্যান্ট ফলস। এই ফলসের অনেকগুলো ধাপ আছে, আর আমি অবশ্যই সাজেস্ট করব একদম শেষ ধাপ পর্যন্ত যেতে। এটা দেখে সোজা রওনা দেব এশিয়াস ক্লিনেস্ট রিভার উঙ্গাট নদীর ওপর অবস্থিত জগৎ বিখ্যাত ডাউকির উদ্দেশ্যে। এখানে কাচের মতো স্বচ্ছ জলের নদীতে বোটিং করতে কিন্তু ভুলো না। এখানে বোটিং করতে খরচ 800 টাকা প্রতি নৌকা, একটা বোটে 3 জন যেতে পারে। এরপর রওনা হও এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মর্লিংলংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নাও সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। এরপর ঘুরে দেখে নাও মর্লিংলং গ্রাম। এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, করে দেখতে পারো। তার মধ্যে একটা হচ্ছে স্কাই ওয়াক। আর এবার ফাইনালি যাত্রা করো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি পৌঁছতে পৌঁছতে বিকেল সন্ধে হয়ে যাবে। রাত্রিবাস চেরাপুঞ্জিতেই। তৃতীয় দিন আজও বেরোতে হবে সকাল সকালই, কারণ আজ আমরা ঘুরে দেখে নেব চেরাপুঞ্জির 7টি পপুলার ট্যুরিস্ট স্পট। প্রথমেই দেখে নেব 7 সিস্টার ওয়াটারফল। পাশাপাশি 7টি সমান্তরাল জলধারা অবিরাম বয়ে চলেছে পাহাড়ের গা দিয়ে, যা দেখতে অসাধারণ লাগে। কিন্তু একটা কথা এখানে বলে রাখি, শীতের দিকে এলে কিন্তু এই ফলস ভালোভাবে দেখতে নাও পেতে পারো, কারণ ফলসের জল খুবই কমে যায়।
এরপর দেখে নাও কিনরেম ফলস। পাহাড়ের অনেক উঁচু থেকে 3টি ধাপে নেমে আসে এই ফলস, যা ভারতের 7th হাইয়েস্ট ওয়াটারফল। এর পরের গন্তব্য চেরাপুঞ্জির একটা পপুলার লাইমস্টোন কেভ নাম মৌসুমাই কেভ, যার ভেতরে যাওয়ার জন্য কখনো পায়ে হেঁটে যেতে হতে পারে, আবার কখনো হামাগুড়িও দিতে হতে পারে। এবার দেখে নেব একটি সুন্দর ভি সেভ ভ্যালি ভিউ, যা তোমাকে বুঝিয়ে দেবে কেন মেঘালয়কে বলা হয় স্কটল্যান্ড অফ ইস্ট। জায়গাটির নাম মডক ভ্যালি ভিউ। এরপর ঘুরে দেখে নাও আরও একটি চুনাপাথরের গুহা, আরওয়া কেভ, যেটা মৌসুমাই কেভের চেয়ে দৈর্ঘ্যে অনেকটাই বড় আর পুরোটাই পায়ে হেঁটে দেখা যায়। নেক্সট ডেস্টিনেশন ওয়াকাবা ফলস, যা চেরাপুঞ্জির মেন রাস্তার ওপরেই অবস্থিত। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নওকালিকায় ফলস। ভয়ঙ্কর সুন্দর এই ফলসটি ভারতের 3rd হাইয়েস্ট, মেঘালয়ের হাইয়েস্ট এবং ভারতের হাইয়েস্ট সিঙ্গল প্লাঞ্জ ওয়াটারফল। আজকের মতো দর্শন এখানেই শেষ। আজও রাত্রিবাস চেরাপুঞ্জিতে। চতুর্থ দিন, আজ চেরাপুঞ্জি থেকে গুয়াহাটিতে ফিরে এসো, কারণ বিকেলে গুয়াহাটি থেকে হাওড়া বা কলকাতা ফেরার ট্রেন ধরতে হবে। ফেরার জন্য কিছু ইউজফুল ট্রেনের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আর গুয়াহাটি ফিরে এসে যদি হাতে সময় বেঁচে থাকে, তাহলে সেক্ষেত্রে কামাখ্যা মন্দির দর্শন করে নিতে পারো। আর মেঘালয় ভ্রমণের আইটিনারি শেষ হচ্ছে এইখানেই। মেঘালয়ের সমস্ত পপুলার জায়গাগুলো এই ট্যুর প্ল্যানে দেখা হয়ে গেলেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট এবং সুন্দর জায়গা কিন্তু মিস হয়েছে সময়ের অভাবে। তার মধ্যে সবথেকে উল্লেখ্য হলো জোয়াইতে অবস্থিত খুব সুন্দর ফিফি ফলস এবং ক্রাংসুরি ফলস। তার জন্য গোটা একটা দিন লাগে এবং সেটা নিয়ে একটা ব্লগও আছে। যদি দেখতে চাও তাহলে আই বাটন লিঙ্কে এই ভিডিওটা ক্লিক করে দেখতে পারো। আর মিস হয়েছে চেরাপুঞ্জির কাছে অবস্থিত 7টা অত্যন্ত সুন্দর অফবিট ঝর্ণা, সেটাও ঘুরতে গোটা একটা দিন লাগে। সেটাও যদি দেখতে চাও তাহলে আই বাটন লিঙ্কে এই যে ভিডিওটা আসছে এটা ক্লিক করে দেখতে পারো। আর শেষ বলবো, চেরাপুঞ্জির মধ্যেই আছে খুব সুন্দর একটা জায়গা, সেটার নাম গার্ডেন অফ কেভস। সেটা ঘুরতে মোটামুটি গোটা একটা বেলা লেগে যায়। সেটা এই ট্যুর প্ল্যানে আর সম্ভব নয়, কিন্তু সেই জায়গাটা যদি দেখতে চাও কীরকম, তাহলে চেরাপুঞ্জির উপরে আমাদের যে ডিটেল ভ্লগ আছে তাতে দেখতে পারো। আর পরিশেষে বলি, এই সবগুলো যদি তুমি ইনক্লুড করতে চাও তাহলে তোমাকে আগের যে বড় প্ল্যানটার কথা আমরা শুরুতে বলেছিলাম 6-7 দিনের, সেটাই করতে হবে। সেটা করতে পারো, তার ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবে। ডে টু ডে আইটিনারি যখন কমপ্লিট, এবার ডিসকাস করে নিই থাকবে কোথায়। শুরু করি শিলং দিয়ে। দেখো, শিলংয়ে থাকার আইডিয়াল জায়গা হলো পুলিশ বাজার। এখানে তুমি ডিফারেন্ট বাজেটে হোটেল থেকে গেস্ট হাউস সবই পেয়ে যাবে। আমরা ছিলাম হোটেল অ্যাবর্ড রেসিডেন্সিতে, যেটা পুলিশ বাজারের কাছেই। এছাড়া আরও কিছু হোটেলের ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। নেক্সট চেরাপুঞ্জি। এখানে আমরা ছিলাম হোটেল ওয়েটল্যান্ড হোমস্টেতে, যেটা একই সাথে বাজেট হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর 7 সিস্টার ফলসের খুব কাছেই। এছাড়াও চেরাপুঞ্জিতে থাকার আরও কিছু হোটেলের ডিটেলস স্ক্রিনে আমরা দিয়ে দিলাম। এবার বলি এখানে আসার আইডিয়াল টাইম। এখানে আসার মূলত দুটো সময় হতে পারে। ফার্স্ট, বর্ষার সময়, অর্থাৎ জুন, জুলাই এবং আগস্ট। তখন যদি তুমি আসো তখন তুমি সমস্ত ঝর্ণায় প্রচুর পরিমাণে জল পাবে, কিন্তু সেই জলটা সামান্য ঘোলা হতে পারে। আর ডাউকিতেও পরিষ্কার জল তুমি পাবে না। আর একটা হতে পারে পোস্ট মনসুন, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর এবং ম্যাক্স টু ম্যাক্স আর্লি নভেম্বর। তখন তুমি ঝর্ণায় জল সামান্য কম পাবে, কিন্তু সেই জলটা হবে খুব পরিষ্কার। আর ডাউকিতেও তুমি স্বচ্ছ জল পাবে। এবার তুমি যত পরের দিকে যাবে, অর্থাৎ শীত যত বাড়বে, যে কোনো ফলসে জলের পরিমাণ তত কমতে থাকবে। এবার তুমি কি চাও, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর চয়েস। তাহলে ঘোরার প্ল্যান আর থাকার জায়গা যখন ক্লিয়ার হয়ে গেছে, এবার বলি মেঘালয়ে ঘুরবে কী করে। দেখো, মেঘালয় যদি ভালোভাবে ঘুরতে হয় তাহলে তোমাদের একটা প্রাইভেট ট্যাক্সি লাগবেই। এক্ষেত্রে এই রুটে বড় বড় 7 সিটার গাড়ি, মানে ইনোভা বা এই জাতীয় গাড়িতে পার ডে 5,500 থেকে 6,000 টাকা লাগে, ডিপেন্ডিং অন সিজন। আর ছোট গাড়ি মানে ডিজায়ার বা ওই জাতীয় গাড়ি যদি হয় তাহলে পার ডে লাগে 4,000 থেকে 4,500 টাকা, ডিপেন্ডিং অন সিজন।
এবার এই রুটে আমি তোমাদের পরিচয় করিয়ে দিই আমাদের দুজন অতি পরিচিত ড্রাইভারের সাথে। এখন যাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে গোবিন্দদা। এই গোটা মেঘালয় ট্যুরটায় আমাদের সাথে ঘুরেছিল। স্ক্রিনে ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা যোগাযোগ করতে পারো মৃণালবাবুর সাথে, যিনি আগেরবারে যখন মেঘালয় এসেছিলাম আমাদের সাথে ঘুরেছিলেন। এই গোবিন্দদা বা মৃণালবাবু যে কারোর সাথে তোমরা যোগাযোগ করতে পারো মেঘালয় এলে গাড়ির জন্যে বা যে কোনো ধরনের ট্যুর কনসালটেশনের জন্য। তো থাকা, ঘোরা, গাড়ি সবই শর্টেড। এবার তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখে নেওয়া যাক। মেঘালয় মূলত ভাত, রুটি, সবজি এবং থালি তুমি সব জায়গাতেই পেয়ে যাবে। তার জন্য প্রতিদিন খাওয়া খরচ বাবদ 500 টাকা মতো বরাদ্দ করে রাখতে পারো। তবে এক্সক্লুসিভ কিছু খাওয়ার জায়গার খোঁজ যদি চাও তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব শিলংয়ে সিটি হার্ট ধাবা, যেখানে মোমো ট্রাই করতে ভুলো না, আর চেরাপুঞ্জিতে অরেঞ্জ রুটস, যেখানে ধোসা সবচেয়ে বিখ্যাত। এখানে কিছু ইম্পর্টেন্ট টিপস বা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি। মেঘালয় যাচ্ছ মানে ছাতা বা রেনকোট ক্যারি করা আবশ্যক। বিশেষ করে বর্ষায় গেলে তো উইদাউট রেনকোট চলবেই না। মেঘালয়ে কিছু ক্যাশও ক্যারি করতে হবে, কারণ বেশ কিছু জায়গায় ক্যাশের প্রয়োজন হয়। অ্যান্ড থার্ড, মেঘালয় যেহেতু নর্থ ইস্টে অবস্থিত, তাই জন্য এখানে দিন শুরু হয় তাড়াতাড়ি। তাই জন্য তোমাদের বেশ সকাল সকালই রোজ রওনা হতে হবে, কারণ 4:30-5টার মধ্যে কিন্তু এখানে সন্ধে হয়ে যায়। এবার বলি এই 3 রাত 4 দিনের মেঘালয় ট্যুর প্ল্যানে খরচ কত হবে। যদি 6 জনে আসো তাহলে পার হেড রাফলি 9,000 টাকা করে খরচা হবে। কিভাবে তার ব্রেকআপটা এবার দিচ্ছি। প্রথমেই বলি হোটেলের কথা। হোটেল যদি 3 শেয়ারিং বেসিসে নাও তাহলে তোমাদের মোট খরচ হবে 17,200 টাকার মতো। এর ডিটেল ব্রেকআপটা, অর্থাৎ কোথায় কোন হোটেলে কত খরচা হলো, সেটা পেয়ে যাবে ডেসক্রিপশানে। খাবার জন্যে যদি পার ডে পার হেড 500 টাকা করে ধরো তাহলে 4 দিনে 6 জনের জন্য মোট লাগবে 12,000 টাকা। এবার সাইট সিং মানে সমস্ত স্পটে এন্ট্রি ফি, পার্কিং সব মিলিয়ে টোটাল 4,000 টাকা ধরতে পারো। এর ডিটেলসটাও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। আর রইল পরে গাড়ি যদি পার ডে 5,500 করে হয় তাহলে 4 দিনের জন্য মোট গাড়ির খরচ হচ্ছে 22,000 টাকা। সবগুলোকে যোগ করলে দাঁড়াচ্ছে 55,200 টাকা, যেটা রাফলি 9,200 টাকা বা 9,000 টাকা পার হেড ধরতে পারো। তাহলে আশা করি তোমরা যারা কম সময়ের মধ্যে মেঘালয় ঘুরে দেখার প্ল্যান করছো তাদের এই ডিটেলসগুলো কাজে লাগবে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তবেই আরও উৎসাহ পাবো এরকম আরও অনেক ইনফরমেটিভ ট্যুর প্ল্যান বানানোর জন্য। তোমরা যদি মেঘালয় নিয়ে আমাদের পুরো সিরিজটা দেখতে চাও সেটা আসছে ডান হাতে ওপরের দিকে, আর এরকম আরও অনেক ট্যুর প্ল্যান আমরা বানিয়েছি, সেই সিরিজটা আসছে বাঁ হাতে ওপরের দিকে। সবাই খুব ভালো থেকো, সবার সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। বাই।